নমস্কার। আশা করছি সব ভালো আছে। তো আমরা আগের দিনে ইউপিএসসি সিলেবাস সম্বন্ধে কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন আসে সেই সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাবজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস থেকে প্রিতে 6 থেকে 7টি এবং মেন্সে 3 থেকে 5টি 70 মার্কসের 12 থেকে 16 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের আসে। তো বুঝতেই পারছো, একটা 28 নম্বর পরীক্ষার মধ্যে যদি একটা 70 নম্বর প্রশ্ন আছে, দেখে এটা কত ইম্পর্টেন্ট। এটা সত্য বললাম, এটা আরো বেশি হতে পারে। কোনো সময় কোনো বছরে আবার এই 5টা জায়গায় 6টা 7টা এরকমও চলে আসতে পারে। তো এরকম আমি তো একটা এভারেজ নাম্বার বললাম। শুধু আধুনিক ভারতের ইতিহাস শুধু ইউপিএসসির ক্ষেত্রে নয়, ডব্লিউবিসিএস ছাড়াও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আধুনিক ভারতের ইতিহাস আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়ায় সবসময়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো আধুনিক ভারতের ইতিহাস আমরা কোন সময়টাকে বলবো? ভারতের ইতিহাসকে আমরা 3টে ভাগে ভাগ করি। প্রাচীন ভারতের ইতিহাস, যেমন যেটা মানে একদম প্রাচীন কালে, ওই প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করে সুলতানি আমলের শেষ পর্যন্ত যে সময়টা, বৈদিক যুগ, মৌর্যকাল, গুপ্তকাল, এই যে সময়কার সেই সময়টাকে আমরা কিন্তু আধুনিক ভারত, প্রাচীন ভারত ইতিহাস হিসেবে ধরি। আর মধ্য ভারতের ইতিহাস সুলতানি যুগের শুরু থেকে, সুলতানিরা ইসলাম আক্রমণ হচ্ছে ভারতবর্ষের উপর, তারপর থেকে ইংরেজদের শাসন করার আগে পর্যন্ত যে সময়টা, এই মধ্যবর্তী সময়টা, এই সময়টাকে আমরা কিন্তু মধ্য ভারতের ইতিহাস হিসেবে আমরা জানি। আর আধুনিক ভারতের ইতিহাস হলো মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে, ইংরেজদের আগমন হচ্ছে, তাদের সাম্রাজ্য বিস্তার হচ্ছে, তাদের আধিপত্য ভারতবর্ষে তারা করছে, এই যে সময়টা। এবং 1947 সালে বিভিন্ন অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পর ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, এই যে সময়কার যে ইতিহাসটা, এই সময়টাকে আমরা বলি আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস 1947 সাল থেকেও, তারপর 1950 সালে ভারতের সংবিধান নির্মাণ, বিভিন্ন রাজ্যগুলি যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ভারত পাকিস্তান বিভাজনের সময় কিছু কিছু রাজ্য চেয়েছিল আমরা পাকিস্তানে যাব, কিছু রাজ্য চেয়েছিল আমরা ভারতের মধ্যে থাকবো, সেগুলো এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকার যে অবস্থাটা, সেই যে সর্দার বল্লভভাই প্যাটেল যেগুলোকে মানে সমস্ত কিছু রাজ্যগুলোকে এক মুঠির মালা এনে একটি মালা ভারতবর্ষের উপরে আমাদের কাছে যে উপহার দিয়ে গেছে, তারাই কিন্তু এরকম ছিল না। এই যে সময়কালটা, এই সময়কালটা আমরা আধুনিক ভারতের ইতিহাস হিসেবে ধরি। তো আধুনিক ভারতের ইতিহাস কোন সময় থেকে আমরা বললাম, তো কখন থেকে বেশ শুরু হচ্ছে? 1498। ইংরেজরা যখন ভারতবর্ষে আসেন, তখন ভারতবর্ষে বিদেশি বাজারে ভারতবর্ষের মানে এক্সপোর্ট, রপ্তানি দ্রব্য ছিল 33%। মানে যেখানে গোটা বিশ্বের লোক যদি 100% রপ্তানি করে, ভারতবর্ষ তাতে 33%, মানে প্রায় 1/3 অংশ ভারতবর্ষ কিন্তু বিদেশের বাজারে কন্ট্রিবিউট করত। তো ভারতবর্ষের সব থেকে দামি যে জিনিসগুলোর মধ্যে ছিল সুতি বস্ত্র, আর ছিল মশলা। ভারতবর্ষের সুতি বস্ত্র মানে অত্যন্ত দামি। এখন যেমন আইফোন দামি, তখন ভারতবর্ষের সুতি বস্ত্র ছিল ব্র্যান্ডেড, একটা অভিজাতের প্রতীক থাকতো ভারতের সুতি বস্ত্র। তো সেই সুতি বস্ত্রের চাহিদা এতই ছিল এবং এতই তার ব্র্যান্ডেড ছিল যে ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ সুতি বস্ত্র বিদেশের বাজারে রপ্তানি হতো, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে। আর ছিল মশলা। যেহেতু ইউরোপের যে দেশগুলো, সেই ইউরোপের দেশগুলো হচ্ছে মূলত শীতকাল, 8 মাসে প্রায় শীতকাল থাকে। তো সেখানকার যে জমিতে, সেখানে শাকসবজি ফল খুবই কম উৎপাদন হয়। 8 মাসে কি, 8 মাস যদি শীতকাল থাকতো মানে বলো, 8 মাস যদি বরফ পড়ে থাকে, সেখানে কি উৎপাদন হয়? তাহলে সেখানকার মানুষরা খাবেই। সেখানকার মানুষদের যেটা খাদ্য হয়ে দাঁড়ায় মাছ, মাংস। এই মাছ মাংস বিশেষে বেশি।
এবার তখন ফ্রিজ তো অত শুরু হয়নি, আর ফ্রিজ হলেও ধরুন এতদিন তো খাবার থাকবে না, তো সেগুলো রাখার জন্য ভারতীয় মশলা দরকার। কারণ মাংস যদি মশলা না দাও ঠিকঠাক হবে না, থাকবে না। তো সেই জন্য ভারতের মশলার চাহিদা ছিল প্রচন্ড ইউরোপের বাজারে। তো এই যে ভারতবর্ষের দ্রব্য আরো অনেক জিনিস যেত, তার মধ্যে এগুলো দুটো আমি খুব গুরুত্বপূর্ণ তোমাদের বললাম। তো এগুলো আগে যেত কোন দিকে? ভারত আগে এগুলো যেত এই আরব হয়ে যেত, তুর্কি আরব হয়ে কুনচুত্তুনিয়া নামে একটা জায়গার মধ্যে দিয়ে, এখানে মানে এটা ছিল মানে এখন যেমন চিকেন নেক যেমন ঠিক সেরকম একটা ভাব ছিল, সেটা থাকতো। তো এই যে কুনচুত্তুনিয়া মাপ করো, এই যে কুনচুত্তুনিয়া যে জায়গাটা এখানকার মধ্যে দিয়ে যেত। পঞ্চদশ শতাব্দীতে কি হয়, এই জায়গাটা আরব লোকেরা দখল করে নেয়। তার ফলে কি হয়, তারা এখান থেকে ভারত থেকে ইউরোপ ইউরোপ ভারত আর মধ্যবর্তী জায়গায় এখন থাকছে আরবরা। এরা কিন্তু এই মালপত্রগুলো কিন্তু যেতে দিচ্ছে না এই রাস্তা, তারা যেহেতু দখল করে নিয়েছে, তারা এখান থেকে এই মালপত্রগুলো এখানে যেতে দিচ্ছে না। তার ফলে কি হলো, এখান থেকে যে মালগুলো গেছে একসাথে ভারতবর্ষের ব্র্যান্ডেড দাম, তো এখানে সেই মালগুলো আরো সস্তা, মানে প্রচুর দাম বেড়ে যাচ্ছে, লিমিটেড হয়ে গেছে, আরো দাম বেড়ে যাচ্ছে। তো এনারা দেখলো যে আমাদের তো এরকম ভাবে চলবে না, আমাদের অন্য উপায় বার করতে হবে। তো সেরা কি বললো, বিভিন্ন তারা সমুদ্র পথে দেখলো যে স্থলপথে তো ব্যবসা করে যাচ্ছে না, তো আমরা দেখবো জলপথে কি করে। তো বিভিন্ন জায়গায় গেল, কেউ ভারতের খোঁজ করতে করতে আমেরিকা চলে গেল, কেউ ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করে ফেললো, কেউ অস্ট্রেলিয়া চলে গেল, কেউ মিশর চলে গেল, বিভিন্ন দেশ কিন্তু চলে গেল। অবশেষে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতবর্ষে এলেন। এসে তাকে গুজরাট উপকূলে একজন ভারতীয় মুসলিম ব্যবসায়ীর সাথে তার পরিচয় হলো বলে তিনি এটা বুঝতে পারলেন যেটা ভারতবর্ষ হতো, তিনিও আবার অন্য পথ ধরে চলে যেতেন। বিষয়টা বেশি ভালোই হতো মনে হয়, যদি না আসতো ইংরেজি আজকে এই পরিস্থিতি তৈরি হতো না, কিছু করার নেই, যা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে এসে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন, যেখান থেকে দেখেন তিনি এখান থেকে যে পরিমাণ মালপত্র জাহাজে বোঝাই করে নিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি 60 গুণ দামে বিক্রি করেছিলেন। মানে ধরো এখান থেকে তিনি 1 টাকার একটি জিনিস নিয়ে যাচ্ছেন, ইউরোপে সেটি বিক্রি করছেন 60 টাকায়। বুঝতে পারছো কত? 1 টাকার জিনিস নিয়ে যাচ্ছে, সেটা বিক্রি করছেন 60 টাকায়, কত লাভ। এরকম ভাবে তিনি কিন্তু যাচ্ছেন এবং প্রচুর পরিমাণে টাকা কিন্তু তিনি আমদানি করেছেন। তোমার একটা স্বাভাবিক বলো, এখানে একজন লোক কোথা থেকে কিছু মালপত্র নিয়ে আসছে আমরা জানি না, সে প্রচুর টাকা এই দেখছিলাম, সে গরিব খুব একটা বড় ছিল না, আছে দেখছি প্রচুর বড় হয়ে যাচ্ছে, প্রচুর মুনাফা কামাচ্ছে। তো আশেপাশে প্রতিবেশীদের কি মনে হচ্ছে, এ কোথায় যাচ্ছে, কোথা থেকে মাল আনছে, তাহলে আমাদেরকে দেখতে হবে, ভারতবর্ষের রাস্তা থেকে মাল আনছে, আমাদেরকে দেখতে হবে। তারপরে কি হলো, ব্রিটিশ ফ্রান্স থেকে শুরু করে সমস্ত ইউরোপের যে দেশগুলো, তারা কিন্তু সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লো এবং খোঁজ করতে থাকলো কোথায় নিয়ে আসছে। অবশেষে তারা কিন্তু সবাই খোঁজ পেল যে ভারতবর্ষ এখান থেকে জলপথ আবিষ্কার হয়েছে, জলপথ হারিয়ে যাচ্ছে। সমস্ত বিদেশি ব্যবসায়ী কিন্তু ভারতবর্ষে এবার আগমন শুরু করে। সমস্ত ডাচ থেকে শুরু করে ফ্রান্সিস থেকে ভারতবর্ষের প্রচুর পর্তুগিজ ডাচ, তারাই ডাচ, পর্তুগিজ, ফ্রান্স, ইংরেজ সমস্ত কিছু তারা কিন্তু ব্যবসায়ী কিন্তু ভারতবর্ষে এসেছে। তারা ভারতবর্ষে এসে দেখলো ভারতবর্ষের পরিস্থিতি, যে এখানে কিভাবে কি করা যায়। টমাস রো নামে একজন ইংরেজ, তখন জাহাঙ্গীর শাসন করছে, তিনি কিন্তু আমরা আক্রমণ করেছিলেন, তিনি কিন্তু একবার আক্রমণ করার চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষকে আমরা জল করে নেব, তাই পারে। তখন মুঘল সাম্রাজ্য শক্তিশালী, জাহাঙ্গীর আমলে পারলো না। তারপর কিন্তু তারা আবার কি ব্যবসা পন্থা, বিভিন্ন সরকারকে বিভিন্ন ট্যাক্স আরো টাকা এসব জন্য ভর্তুকি দিয়ে যে আমাদের ভুল হয়েছে, আমরা আর কোনোদিন করবো না,
তারপরে কিন্তু তারা কিন্তু আবার সেই ব্যবসা শুরু করলো। তাদের কিন্তু মেন্টালিটি এই ছিল, কোনোদিন তো ঠিক হবে, সেদিন আমরা সুযোগ নিব। তো সেই সুযোগ আস্তে আস্তে ইংরেজদের হাতে এলো কখন বলতো? 1757 সালে। 1757 পলাশী যুদ্ধ। পলাশী যুদ্ধ। ইংরেজরা ভারতবর্ষে এসেছেন, অনেকদিন ব্যবসা করছেন। একটা সময় এলো যখন ঔরঙ্গজেবের পর থেকে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় বলে আমরা জানি, ঐতিহাসিকরা তাই মনে করেন। তো ঔরঙ্গজেব যখন মৃত্যু হলো, তারপরে কিন্তু মুঘল সাম্রাজ্য অনেকটা দুর্বল হয়ে পড়ল, দিল্লি সুলতান। তার ফলে কি হলো, পাশাপাশি যে আরো যেগুলো ছিল, গুর্জর প্রতিহার, বাংলার মারাঠারা, এরা শক্তিশালী হয়ে যায়। এরা চাইতো আমরা কেন্দ্রে বসবো। একটা স্বাভাবিক ধারণা দেখো, যদি তোমার ঘরে বাবা দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু আশেপাশে প্রতিবেশীরা তোমার হামলা করার চেষ্টা করবে, তোমাকে একটু দূরে রাখার চেষ্টা করবে। বা বাড়িতেই দেখো, তখন তুমিও কথা বলবে, তোমার দাদাও কথা বলবে, তোমার বোনও কথা বলবে, সবাই কিন্তু বাড়ি কিন্তু নিয়ম শৃঙ্খলা কিন্তু রক্ষা হবে না। ঠিক এমনটা হয়েছিল ভারতবর্ষের সাথে। যখনই দেখলো যে ভারতবর্ষের কেন্দ্র দুর্বল হয়ে পড়ছে, তখনই তারা ঠিক করলো যে না, এরপরে এই সুযোগ আমাদেরকে, এরা কি মনে করলো, ভারতবর্ষের যে প্রতিবেশী শক্তিরা, এরা বললো আমরা একজোটে থাকবো না, আমরা যে আগে নিতে পারবো সেই কিন্তু ভারতবর্ষের সম্রাট। এও যাচ্ছে, এও যাচ্ছে, এও যাচ্ছে, কারোর মধ্যে কোনো কিন্তু নেই। এর মাঝখানে সুযোগটা নেবে ইংরেজরা। বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তার মন্ত্রী মির্জাফর, মীর কাসিম, জগৎ শেঠ, মোহনলাল। তো যখন প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল গোয়াতে ইংরেজরা, তো তারপরে এখানে ভারতবর্ষে এলেন। ভারতবর্ষে বাংলায় দেখলো, তখন বাংলা দেখলো বিশাল প্রান্ত। তখনকার দিনে বাংলা মানে হচ্ছে বিহার, উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা তো বটেই, বর্তমান বাংলাদেশ বিশাল প্রান্ত। মানে ইংরেজরা এটাকে গোল্ডেন ডিস্ট বলতো, পশ্চিমবঙ্গ মানে গোটা বঙ্গটাকে, পশ্চিমবঙ্গ বলছি এখন, গোটা বঙ্গটাকে গোল্ডেন ডিস্ট বলতো। তো এখানে তারা এলো এবং এখানেই ব্যবসা শুরু করলো। তারা দেখলো যে সিরাজদৌল্লা আমাদের কাছ থেকে আমরা ব্যবসা করার জন্য প্রচুর পরিমাণ কর নিচ্ছে। আর সিরাজদৌল্লা একটু মানে একটু মধ্যম মানুষ ছিলেন, একটু প্রচুর রাগী ছিলেন, মানে হঠাৎ রেগে যেতেন, একটু আলাদা ধরনেরই ছিলেন, অতটা দূরদৃষ্টি ছিল না। তো তো তারা এটাই ঠিক করে রাখলেন যে সিরাজদৌল্লাকে যদি আমরা হারাতে পারি, আমরা বাংলা থেকে প্রচুর পরিমাণ রাজস্ব তৈরি করতে পারবো। কারণ বাংলা হচ্ছে একটা প্রচুর পরিমাণ উর্বর জায়গা, এখান থেকে প্রচুর জমিও আছে, আর জমি থেকে অনেক প্রচুর ট্যাক্স কালেক্ট হয়, কর প্রচুর সংযোগ। তো তারা ঠিক করলেন যে আমরা এটাই কিন্তু আমরা এই একটা মনোবৃত্তি নিয়ে তারা কিন্তু এগোলেন। তারা সিরাজদৌল্লার যে প্রধান মির্জাফর, তাকে তার নিজের আয়ত্তে আনার চেষ্টা করলেন। সিরাজদৌল্লা কিন্তু ইংরেজদের সাথে আরেকবার যুদ্ধ হয়েছিল, কলকাতা জয় করলেন। কলকাতায় তো এসে ওনারা ইংরেজরা ছিলেন, ওখানেই প্রথম স্থাপিত করেছিলেন। তারপরে নবাব সিরাজদৌল্লা মুর্শিদাবাদে থাকতেন, তো তিনি কলকাতা জয় করলেন। সিরাজদৌল্লা ইংরেজ থেকে হাঁটালেন, ইংরেজরা কোথায় সমুদ্রের ধারে গিয়ে বসেছিলেন, মানে এক দ্বীপে রক্ষা পেলেন জীবনে। সেখানে একটা এটা নিয়ে মতভেদ আছে যে অন্ধকূপ হত্যা, মানে একটা ছোট ঘরে ইংরেজদের অনেক সেনাকে সিরাজদৌল্লা রেখে দিয়েছিলেন। তার ফলে তাদের মানে একটা ছোট ঘরে যদি অনেকজনকে রাখা হয়, প্রচুর জনকে একদম ঠাসঠাসি করে, তাহলে সে ঘরে মানুষ অক্সিজেন না নিয়ে মরে। এই যে ঘটনাটা, এটা অন্ধকূপ হত্যা, এটা কিন্তু ইংরেজদের মনে খুব একটা দাগ কেটে গিয়েছিল যে আমাদের এরকম করেছে। উপরন্তু তাদের সাম্রাজ্য লোকের আশা প্রায় এই একটা যে হচ্ছে, এই একটা প্রত্যাশা। এই সুযোগ এলো 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের মধ্যে। পলাশীর যুদ্ধে এই নবাব সিরাজদৌল্লার মন্ত্রীদের ষড়যন্ত্রে, বিশেষ করে মির্জাফর, মীর কাসেমদের ষড়যন্ত্রে নবাব সিরাজদৌল্লা
এনে গেলেন এবং বাংলার মধ্যে বসলেন মির্জাফর। তো মির্জাফরের যে ব্যাপারটা ছিল, মির্জাফর ছিল ইংরেজদের হাতের পুতুল। দ্বৈত শাসন ব্যবস্থা ইংরেজরা চালু করেছিলেন, মানে নামমাত্র রাজা প্রকৃত রাজা। তো দ্বৈত শাসন ব্যবস্থা যখন চালু করলেন, মির্জাফরের কাছ থেকে ইংরেজরা প্রচুর পরিমাণ উপহার চাইতেন। ধরো আমি একটা নিলাম, আমার থেকে যে একটু নিচু কর্মী সে বললো ওনাকে দিচ্ছেন আমাকে দেবেন না, এরকম 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 করে প্রচুর পরিমাণ ট্যাক্স নিত, এর দিত। এসব করতে করতে যখন মির্জাফর ভীতিসদ্ধ হয়ে গেল, দিতে পারছে না, তখন তাকেও কিন্তু সিংহাসনচ্যুত করলেন এবং কাকে বসাবেন ঠিক করলেন? মীর কাসিমকে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হলো, বাংলা জয় করলেন, বাংলার যে প্রচুর পরিমাণ ট্যাক্স তারা পেতে শুরু করলেন এবং 1760 খ্রিস্টাব্দে বন্দিবাস যুদ্ধ হচ্ছে। কাদের সাথে? ইংরেজদের সাথে ফ্রান্সের। সমস্ত বিদেশি শক্তি ভারতবর্ষে এসেছে। ফ্রান্সেরা চাইছে আমরা রাজ করবো, ফ্রান্সের গাড়ি ছিল হুগলিতে, ফ্রান্সেরা চাইতো আমরা জয় করবো, ইংরেজদের চাইতো আমরা জয় করবো। এবার দুটোর মধ্যে একটা শক্তি তৈরি হবে। যদি ভারতবর্ষে তখন মীর কাসিম মির্জাফররা যদি এই সুযোগটা কাজে রাখতো তাহলে কিন্তু ভালো করতো, কিন্তু হলো না। মাত্র 3000 সেনা নিয়ে কিন্তু পলাশীর যুদ্ধ জিতে গেলেন ইংরেজরা, কারণ তাদের হাতে ছিল বন্দুক। তখন ভারতবর্ষের লোকরা তরোয়াল বল্লম নিয়ে যুদ্ধ করছে, তখন এনাদের হাতে বন্দুক, এই একটা প্রচুর সুবিধা ছিল ওনাদের সব থেকে। তো এই হচ্ছে ব্যাপার। 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হল। 1764 দেখে নিয়েছো সবাই? বক্সার যুদ্ধ দেখো, ইউপিএসসি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি নিজে বানিয়ে লিখতে পারবে। আর যদি বলো মুখস্থ করবো, সেটা তো হয় না, কারণ মুখস্থ 10 পর্যন্ত 11 পর্যন্ত ঠিক আছে, এসব তুমি মুখস্থ করে পারবে। তো তোমাকে জিনিসটা বুঝতে হবে আর তোমাকে ভাবতে হবে যে এইটার কেন বলে, এটার পর কেন হতে পারে। তোমার ছবির মতো মনে থাকবে। আমি পড়ে শোনো। 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হল। কেন হলো? মির্জাফরকে সিংহাসনচ্যুত করেছে, মীর কাসিম সম্রাট বসেছে। মীর কাসিম দেখলো এই আমাকে মির্জাফরের মতো করতে হবে, করছেও, এরকম অবস্থা আমার হয়ে যাচ্ছে। তো আমি কি করবো? আমি কিন্তু ইংরেজিতে অধিপত্য বেশি দিন থাকবে, আমি নিজের স্ট্যান্ড হব। সে কি করলো? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, সুজাউদ্দৌলা, দ্বিতীয় বাহাদুর শাহ, তিনজনে মিলে ইংরেজরা আক্রমণ করলেন। ততদিনে ইংরেজ শক্তি অনেকটা বেড়ে গেছে, ফলে সেই ইংরেজদের হাতে আবার প্রতিরোধ নিল। এবার কিন্তু ইংরেজরা দ্বৈত শাসন ব্যবস্থা লাগবে। এরপর কিন্তু ইংরেজরা সমস্ত শাসনভার নিজের হাতে নিল। বাংলার গভর্নর হিসেবে যোগ দিলেন ওয়ারেন হেস্টিংস এবং তিনি সমস্ত কিছু নীতি ঠিক করলেন। এরপর কি হলো? ইংরেজদের ভারতবর্ষ জয়ের যে সেটা আরো বেড়ে গেল। কেন? বাংলা থেকে প্রচুর পরিমাণ অর্থ নিয়ে তারা নিজেরা ব্যবসা করছে, সেই ব্যবসা তাদের কাউকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, প্রচুর টাকা পাচ্ছেন, নিজেদের সংসার তো চলছে, তাদের ব্যবসা আরো বাড়ছে। এরপরে শুরু হলো আরো দুরবস্থা। এরপর আস্তে আস্তে ইংরেজরা নিজেদের ক্ষমতা আরো বৃদ্ধি করতে থাকে। এরপরে বিভিন্ন নীতি আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। নমস্কার।